দাসী, কুমার কোথায়? এক্ষুনি ওকে এই কক্ষে আসতে বলো, ওর সাথে আমার জরুরি কথা আছে। যাও তুমি। আগে রাজকুমারী, আজকে সকাল থেকে কুমার জরুরি কোনো কাজে প্রাসাদের বাইরে কোথাও গিয়েছেন, উনি নেই। আপনার কি শরীর খারাপ? আমার শরীর খারাপ কিনা সেটা তোমার খবর নিতে হবে না। আর কুমার আমায় না বলে কোথায় গেল? মা ঝিনুকমালা, সকাল সকাল হঠাৎ তুই এখানে? তোর কি কিছু প্রয়োজন মা? বল আমায়। মানে বাবা, আসলে অনেক দিন তো হলো বজ্রমালা এই প্রাসাদ থেকে চলে গেছে। রাগে হয়তো বা আর আসছেও না। আমি বলছি কি বাবা, ওর সব ভুল ত্রুটি ক্ষমা করে ওকে আবার আবার এখানে আমন্ত্রণ করলে হয় না বাবা? বোনটার জন্য বড্ড মায়া হয় বাবা। আমায় তুই ক্ষমা কর মা। তোর সব আবদার আমি পূরণ করতে রাজি থাকলেও তোর এই আবদারটি আমি পূরণ করতে পারছি না। যেই মেয়ে তার বাবার অসুস্থতায় স্বার্থপরের মতো তাকে দূরে ঠেলে দিতে পেরেছে, এরকম স্বার্থপর মেয়ে বড়ই ভয়ানক। এ কি কুমার, সকাল থেকে তুমি আমায় না বলে কোথায় গেছিলে? আর তোমার সাথে এই মেয়েটি কে? কোথাও গেলে তোমায় আমার বলে যেতে হবে? আমি গিয়েছিলাম নবাবপুর রাজ্যে, সেখানে রাজা সুজয়ের একমাত্র কন্যাকে বিয়ে করেছি, অর্ধেক রাজ্য আমার নামে করে দিয়েছে। কি বলছো কি তুমি এসব? তোমার যে একটা বউ আছে, তুমি কি সেটা ভুলে গেছো? আমার সাথে এরকম করার সাহস কি করে পেলে? আমার বাবা জানতে পারলে জানো তোমার কি করবে অবস্থা? জানো তুমি? কি করবে তোমার বাবা? তোমার বাবা তো তোমাকে তার রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। তোমার জন্য মাঝখান থেকে আমিও কোনো সহায় সম্পত্তি পেলাম না। তোমাকে রেখে আমি কি করব আমার সংসারে? বলো। তোমার বাবা কিচ্ছু করতে পারবে না আমার। কুমার, এত কথাবার্তা আমার ভালো লাগছে না। এই ভিখারি মেয়েটিকে ঘাড়ে ধরে বের করে দিন না আপনি। কি ন্যাকামো! একটা কথা কান খুলে শুনে রাখো, স্ত্রীর বিপদের সময় স্বামী হিসেবে তোমার আমার পাশে থাকা দরকার ছিল, কিন্তু এমন সময় তুমি আমার পাশে না থেকে আরেকটা বিয়ে করে নিলে সম্পত্তির জন্য। এই ছিচকাদুনে, দেখবি একদিন তোকেও ঘাড়ে ধরে বের করে দিবে আরেকজন মেয়ের সম্পত্তি পাওয়ার জন্য, বলে রাখলাম আমি। এরপর বজ্রমালা তার স্বামীর প্রাসাদ ছেড়ে বেরিয়ে যায়। সে একটি পাহাড়ের কোণে দাঁড়িয়ে বলতে থাকে, প্রথমত ওই ঝিনুকমালার কারণে নিজের বাবা আমায় সমস্ত সম্পত্তি থেকে তাড়িয়ে দিল, আর আজ নিজের স্বামীও এই সম্পত্তির জন্যই আরেকজনকে বিয়ে করে নিল। আমি আর কোথায় যাব? আমার তো আর কোনো জায়গায় নেই। এখন আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। এই কথা বলে বজ্রমালা সেই উঁচু পাহাড় থেকে লাফ দেয়। সঙ্গে সঙ্গে বজ্রমালা মাটিতে পড়ে মাথা থেকে রক্ত বেরিয়ে যায়। হঠাৎ বজ্রমালাকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে বিমলাবরী বজ্রমালাকে গরুর গাড়িতে করে তার বাড়িতে নিয়ে আসে এবং নিম পাতা ও নানান ধরনের গাছন্ত ওষুধ বেটে বজ্রমালাকে সুস্থ করার চেষ্টা করে। আহারে, কোন দুঃখে জানি মেয়েটি এই কঠিন সিদ্ধান্ত বেছে নিল। দেখে তো ভালো ঘরেরই মনে হচ্ছে। দেখি চেষ্টা করে বিধাতা যেন মেয়েটিকে সুস্থ করে দেয়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। ধীরে ধীরে বজ্রমালা বিমলাবরীর সেবা যত্নে সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে দেখতে দেখতে রাজকুমারী ঝিনুকমালা 7 মাসের অন্তঃসত্ত্বা হয়। ও ঠাকুমা, আমার মতো এমন হতভাগীকে তুমি যে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছো, তোমার এই ঋণ শোধ করার মতো নয় গো ঠাকুমা। সবই তো বুঝলাম রে বাছা, কিন্তু তোর পরিচয়টা তো এখনো আমার জানা হলো না। তুই কে? আমি হলাম এক হতভাগী রাজকন্যা, যাকে তার বাবা এমনকি তার স্বামীও নিজেদের রাজত্ব থেকে বঞ্চিত করে তাড়িয়ে দিয়েছে। আমি যে বড়ই হতভাগী। আমি হলাম রাজা বীরবলের আদরের রাজকন্যা বজ্রমালা। কি কি বললি তুই? তুই রাজা বীরবলের মেয়ে বজ্রমালা? তুই সেই বজ্রমালা যে আমার নাতিন বউ ঝিনুকমালাকে প্রাসাদ ছাড়া করেছিলি? নিজের বাবাকে অসুস্থতায় ফিরেও দেখিসনি? তোর মতো মেয়ের আজকে একই দশা হলো। সবই তোর অহংকারের ফল। ও, আপনি তাহলে ঝিনুকমালার স্বামীর ঠাকুমা? ও আচ্ছা। কিন্তু ঠাকুমা, আমি তো অতীতে অনেক ভুল করেছি। সেই ভুলের জন্য আমি সত্যি অনেক অনুতপ্ত। দয়া করে আপনি আমার অতীত ভেবে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না। আমায় যে সবাই তাড়িয়ে দিয়েছে, আপনি তাড়ালে আমি কোথায় যাব? ওরে মেয়ে, তুই কাঁদিস না।
এই বুড়িকে অতটাও খারাপ ভাবিস না। যেহেতু তুই তোর ভুল বুঝতে পেরেছিস, তোকে আমি ভুল শুধরানোর সুযোগ দেব নিশ্চয়ই, বুঝেছিস? এরপর থেকে বজ্রমালা সেই বুড়ির সাথে মিলেমিশে বাস করতে থাকে। মা ঝিনুকমালা, মহারানী আম্রপালি যখন তোদের গর্ভে আসার খবর আমায় দিয়েছিল, ঠিক তখনই আমি এতটাই খুশি হয়েছিলাম যতটা তুই গর্ভধারণ করার পর থেকে হয়েছি। কিছুদিনের মধ্যেই তোর 7 মাসের স্বাদ আমি বেশ ধুমধাম করে দিব। কাকে কাকে আমন্ত্রণ করতে হবে জানাস। মহারাজ, যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমি আমার ঠাকুমাকে নিমন্ত্রণ করতে চাই। আরে জামাই বাবাজি, কিছুদিন পর এই রাজ্যের ভবিষ্যৎ রাজা তো তুমিই হবে। এখনও আমার সাথে এত ইতস্তু করে কথা বলার কি আছে? তোমার ঠাকুমা আরও যাকে যাকে প্রয়োজন সবাইকে নিমন্ত্রণ করো। আমার কাছে কোনো অনুমতি দিতে হবে না। এরপর রমেশ নিমন্ত্রণ করার জন্য সেনাপতিকে তার ঠাকুমার বাড়িতে পাঠায়। বাড়িতে এসে সেনাপতি ঠাকুমার কাছে সমস্ত ঘটনা খুলে বলে। খুশির সংবাদ শুনে ঠাকুমা বলে, এ কি শুনালে বাবা, আমার ঝিনুকমালা পোয়াতে হয়েছে, আমি কালই যাব। ঠাকুমা, বাহিরে কার সাথে কথা বলছিলে? ঘোড়ার আওয়াজও শুনলাম, কে এসেছিল? আরে সেই খবর দিতেই তো তোর কাছে আসছিলাম রে। ঝিনুকমালা অন্তঃসত্ত্বা হয়েছে। সেই রাজবাড়ি থেকে খবর নিয়ে এসেছিল সেনাপতি, কালকে নিমন্ত্রণ করলো আমায়। এই সুযোগে তুইও আমার সাথে চল, ওদের সাথে তোর ভাব করিয়ে দিব, বুঝেছিস? ও তাই নাকি? ঝিনুকমালা অন্তঃসত্ত্বা হয়েছে বুঝি? তুমি ঠিক কথাই বলেছ। এই সুযোগেই ওই প্রাসাদে আমায় পা রাখতে হবে। নিজের এত সুন্দর রূপ সৌন্দর্য থাকা সত্ত্বেও আমার স্বামীর সংসার থেকে আজ আমি বিতাড়িত। আজ এই বুড়ির কুড়ে ঘরে এসে কাজের লোকের মতো খেটে খেতে হচ্ছে। এই সব কিছুর মূলে তুই, শুধুমাত্র তুই ঝিনুকমালা। আর আজ তুই অন্তঃসত্ত্বা হয়ে রাজপ্রাসাদে আরামায়েশে জীবনযাপন করছিস। কয়েকদিন পর তোর স্বামীর সন্তান প্রাসাদের ভবিষ্যৎ রাজা হবে, সেটা আমি মানব না। গায়ত্রী মাসি, বুঝে শুনে বলো, তোমার এই কীটনাশকে কাজ হবে তো? মরবে তো? আরে আরে অবশ্যই মরবে। আমার ঘরের সমস্ত পোকা মাকড় তো এইটা দিয়েই মারি, চিন্তা করো না, বুঝেছো? ঠিক আছে, তবে আমি যাচ্ছি। কেমন কাজ করে দেখে তোমায় পরে জানাবো। যাচ্ছি মানে কি? টাকাটা দিয়ে যাও বাপু, এটা অনেক দামি কীটনাশক, বিদেশি। বললাম তো পরে দিয়ে দিব, বিকালে এসো। এরপর বজ্রমালা সেই কীটনাশক নিয়ে বাড়িতে গিয়ে খাটের নিচে সাবধানে রেখে দেয়। কিছুক্ষণ পর বিমলা বুড়ি চান করার জন্য পুকুর ঘাটে যায়। আরে কি গো বিমলা ভিখারি, বাড়িতে কোন একটা নতুন মেয়েকে তুলেছো? সেই কখন জিনিস নিয়েছে, টাকা দেয় না কেন এখনো? মানে বুঝলাম না, কি নিয়েছে? আরে কীটনাশক নিয়েছে, কত দামি বিদেশি কীটনাশকটা দিলাম, টাকা দিল না এখনো। এইটা কোনো কথা? এমন কথা শুনে বিমলা বুড়ি অবাক হয়ে যায়। কি গো ঠাকুমা, এত জলদি চান করে চলে এলে ঘাটের পাড় থেকে? কি হয়েছে তোমার? ওরে বজ্রমালা, তুই গায়ত্রীর কাছ থেকে কীটনাশক কেন কিনেছিস? বল দেখিনি আমায়, জবাব দে জলদি। কীটনাশক কিনেছি মানে কি বলছো ঠাকুমা এইসব? ওরে মিথ্যেবাদী, তুই তো ধরা পড়ে গেছিস। গায়ত্রী আমায় পুকুর ঘাটে সব বলেছে। তুই কীটনাশক কেন কিনবি? আমার ঘরে তো কোনো পোকামাকড় নেই, আমি সবটা বুঝে গেছি। আমি এক্ষুনি রাজ দরবারে গিয়ে তোর কুকীর্তি সব ফাঁস করবো, দাঁড়া তুই খালি, বুঝেছিস? ও ঠাকুমা, তুমি এসব কি বলছো? যেই 2 হাত দিয়ে সেবা যত্ন করে আমার জীবন বাঁচালে, আর আজ সেই তুমি আমার নামে মহারাজের কাছে অভিযোগ করবে? আমায় যে বাবা আস্ত রাখবে না এমন কথা শুনলে। আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনো দিন ঝিনুকমালার খারাপ চাইবো না। নেকা কান্না বন্ধ কর, মন থেকে ভালো হওয়ার চেষ্টা কর। এই শেষবারের মতো তোকে ক্ষমা করলাম।
ভবিষ্যতে যদি ঝিনুকমালার কোনো ক্ষতি করার চেষ্টা করিস আমি সব বলে দেব কিন্তু। ডাইনি বুড়ি কথাকার, কত বড় সাহস! আমায় হুমকি দিচ্ছিস? আমার শত্রুকে শেষ করার পিছনে তুই অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছিস। তুই বেঁচে থাকলে যে কোনো সময় আমার সত্য সবাই জেনে যেতে পারে, তোকেই পথ থেকে সরিয়ে দিব। এরপর বজ্রমালা সমস্ত বিষ বুড়ির খাবারে ঢেলে দেয়। ঠাকুমা, ও ঠাকুমা, আর রাগ করে থেকো না, আমায় ক্ষমা করো। অনেক ভালোবেসে রান্না করেছি, খাবারগুলো খেয়ে নাও গো। একটা কথা মনে রাখবি বজ্রমালা, তোর অনেক ভাগ্য ভালো, সেই জন্য ঝিনুকমালার মতো এত ভালো মনের একটা বোন পেয়েছিস। এ বোনের মূল্য দিতে শিখ, আর একসাথে দুজনে খেয়ে নি। সুবাস ছড়িয়েছে দারুণ। চল। না গো ঠাকুমা, আমি না চান করে খাবো, তুমি আগে খাও না গো, কেমন হলো জানাও। এরপর বুড়ি বজ্রমালার রান্না করা বিষে ভরা খাবার খেতে থাকে। সঙ্গে সঙ্গে বুড়ির বুকে ভীষণ যন্ত্রণা শুরু হয়। এভাবেই নির্দয় বজ্রমালার চোখের সামনে অসহায় বুড়ির মৃত্যু ঘটে। অবশেষে পথের কাঁটা সরে গেল। এইবার ঝিনুকমালাকে আমার হাত থেকে বাঁচানোর মতো আর কেউই রইল না। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা এসে ঝিনুকমালার কাছে বিমলা বুড়ির মৃত্যুর সংবাদ দেয়। যা শুনে ঝিনুকমালা সঙ্গে সঙ্গে তার স্বামীকে নিয়ে বিমলা বুড়ির কাছে ছুটে যায়। ঠাকুমা, ও ঠাকুমা, কেন তুমি আমার সন্তানের মুখ না দেখেই চলে গেলে? এই মেয়ে, তুমি কে? তোমাকে তো এর আগে কোনোদিন দেখিনি ঠাকুমার বাড়িতে। আগে আমি হলাম এক অসহায়, যাকে ঠাকুমা পথের থেকে তুলে এনে আশ্রয় দিয়েছিলেন, আর আজ উনি এই পৃথিবী ছেড়ে আমায় ছেড়ে চলে গেলেন। এখন যে আমি আবার অসহায় হয়ে গেলাম, এখন আমি কোথায় থাকবো, কোথায় যাব? ঠাকুমা গো, তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে? ঠিক তোমার মতোই এককালে ঠাকুমাও আমাকে পথের থেকে তুলে এনে ওনার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। তুমি চিন্তা করো না বোন, ঠাকুমা নেই তো কি হয়েছে, আমি তোমায় এখন থেকে আমার সাথে রাখবো। অবশেষে সকলকে কাঁদিয়ে বিমলা বুড়ির শেষকৃত্য সম্পন্ন হয়। এরপর থেকে বজ্রমালা ঝিনুকমালার দাসী হিসাবে প্রাসাদে বাস করতে থাকে। কত সুন্দরী দেখতে ছিলাম আমি, বাবার কত আদরের রাজকন্যা ছিলাম। আজ নিজের প্রাসাদে নিজের ভাগ্যের দোষে আমার কাজের ঝিয়ের কাজ করতে হচ্ছে। এর প্রতিদান তোকে দিবই আমি ঝিনুকমালা। তখনই মহারাজ বীরবল সেখানে আসে। এ কি দাসী, কাজকর্ম ফেলে এই ছবির সামনে অমন করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? এই ছবি যে আমার মনের কথা বলে মহারাজ, এই ছবি যে আমার দুঃখ জাগিয়ে তুলে, তাই তো দাঁড়িয়ে আছি। কি কি বললে তুমি? আরেকবার বলো। মানে বলছিলাম যে মহারাজ, আমি তো এই প্রাসাদে নতুন দাসী। এই ছবিটা কার? এই ছবির কোনো কন্যাকে তো এই প্রাসাদে দেখিনি। কন্যাটি অনেক সুন্দর। এই ছবির মেয়েটি বজ্রমালা। ও ছিল আমার অনেক আদরের মেয়ে। বহু সময় আগেই সে পৃথিবীর মায়া ত্যাগ করে মরে গেছে। ওর ছবিটি নামিয়ে রেখো। এমন কথা শুনে বজ্রমালা মনে মনে হিংসায় ফেটে যায়। কিছুদিন পর ঝিনুকমালার ভীষণ প্রসব বেদনা শুরু হয়। এই তো রাজকুমারী, আর একটু চেষ্টা করেন, আপনি পারবেন, আপনি তো অনেক শক্তিশালী। এই তো। এই অবস্থায় ঝিনুকমালার পরিবার তাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। জামাই, আমার মেয়েটাকে নিয়ে আমার যে বড্ড বেশি ভয় হচ্ছে। রানীর মতো যদি আমার মেয়েটাও আমায় ছেড়ে চলে যায়, আমার যে বাঁচার আর কোনো উপায় থাকবে না। আমার এই মেয়েটি যে আমার শেষ ভরসা, আমার যে খুবই ভয় হচ্ছে। মহারাজ, আপনি বিচলিত হবেন না। আমাদের ঝিনুকমালা অনেক শক্তিশালী এবং সাহসী মেয়ে। অবশেষে অনেক কষ্টের পর ঝিনুকমালা একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেয়। অবশেষে আমার সকল আশা পূরণ হতে যাচ্ছে। ঝিনুকমালা, আমার থেকে যেমন আমার সাজানো সংসার রাজত্ব সব কেড়ে নিয়েছিস, তোর থেকে তোর নারী ছেঁড়া ধন আমি আজকে নিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে বজ্রমালা ঝিনুকমালার সন্তানকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যায় এবং পাশের গ্রামের একটি ছোট্ট কুটিরে নিয়ে যায়।
কাঁদ, আরো বেশি করে কাঁদ। তুই যত কাঁদবি আমার অন্তরে তত শান্তি হবে। তুই যে আমার শত্রুর সন্তান, তোর সামনে খাবার থাকলেও তোকে দেব না। মহারাজ, আপনার আদেশ মতো রাজ্যের সমস্ত জায়গায় খোঁজ খবর করা হয়েছে, কোথাও ছোট রাজকন্যা আর ওই দাসীর খবর পাওয়া যাচ্ছে না মহারাজ। এখন কি করব? না জানি আমার সন্তানের আমায় ছাড়া কত কষ্ট হচ্ছে। জন্মের পর একটু বুকেও নিতে পারলাম না। আমার সন্তানটা জানি কেমন আছে। যে করে হোক আমার সন্তানকে খুঁজে বের করো তোমরা, না হলে যে আমি বাঁচব না। মহারাজ, আমি একটা মতামত জানাতে চাইছি। আমার মনে হয় বজ্রমালা সবসময় ঝিনুকমালাকে অনেক হিংসে করত। এখানে তারও কোনো যুক্তি সাজিশ থাকতে পারে। একবার তার রাজ্যে সেনাপতি পাঠালে মন্দ হয় না বলুন? একবার গিয়ে পরখ করে দেখা উচিত আমাদের। হ্যাঁ জামাই, তুমি একেবারে সঠিক সময় সঠিক বুদ্ধি দিয়েছো। সেনাপতি, এখনই বজ্রমালার রাজ্যে তুমি বেরিয়ে যাও, গিয়ে দেখো আমার নাতনি ওখানে কিনা। সঙ্গে সঙ্গে সেনাপতি নবাবপুর রাজ্যে যেতে থাকে। হঠাৎ রাজা বীরবলের সেনাপতি আমার রাজ্যে কি মনে করে শুনি আমি? কি হয়েছে? এরপর সেনাপতি কুমারের কাছে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে এবং বজ্রমালার খোঁজ জানতে চায়। চোখের সামনে দেখতে পাচ্ছেন না, এত সুন্দরী একজন রমণী বসে আছে। আমি হলাম এখন এই রাজ্যের প্রধান রানী, বুঝেছেন? ওইসব বজ্রমালার দিন শেষ। অনেক আগেই তার সাথে আমার স্বামীর সম্পর্ক শেষ হয়ে গেছে। এবার যান এখান থেকে, ভবিষ্যতে আর এখানে আসবেন না, বুঝেছেন? সঙ্গে সঙ্গে সেনাপতি রাজা বীরবলের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। হ্যাঁ, কি সেনাপতি, তুমি এসব কি বলছো? বজ্রমালার সাথে কুমারের সম্পর্ক ভেঙে গিয়েছে? কিন্তু মেয়েটা একটিবারও আমার কাছে আসলো না, নিজের বাবাকে এতই পাষাণ ভেবে নিল। দেখতে দেখতে ঝিনুকমালার ছোট্ট মেয়ে 7 বছরের হয়ে যায়। পাষাণ্ড বজ্রমালা তাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো। কিরে পদ্মবতী, তোকে না এতবার করে বলেছি রান্নায় লবণ কম কম করে দিবি, তারপরেও লবণে তোর খাবার মুখে নেওয়া যাচ্ছে না। আমি তো লবণ দেখিয়ে দিয়েছি মা, তারপরেও যে কি করে বেশি হয়ে গেল আমি তো চুপ, বুঝতে পারছি না মা। এই কথাই তো বলবি এখন না? খালি খেতে পারিস, রান্না করতে পারিস না, তাই না? শোন, তুই আজকে সারা দিন কোনো খাবার মুখে দিতে পারবি না, বুঝেছিস? মানুষের মায়েরা তাদের মেয়েদের কত ভালোবাসে, আর আমার মা আমায় কেন এত বকে বিধাতা? আমার মাকে তো আমি কত সাহায্য করি, তারপরে মা কোনো দিন আমায় ভালোবাসে না, আদর করে না। অন্যদিকে নিজ সন্তান হারানোর শোকে ঝিনুকমালার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। সেই দিন রাত্রিবেলা বজ্রমালা নাক ডেকে ঘুমাচ্ছিল। হঠাৎ, যে দিল তোকে প্রাণ, করলে তারে অবসান, নিজের রক্ত নিজের বোন, করলে তারে অপমান, বিধাতা দিবে শাস্তি তোকে, একা থাকবি চিরস্থায়ী পথে। এমন স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। না 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 না, এটা নিহাতি একটা স্বপ্ন ছিল, এটা বাস্তবে হবে না। শরীরটা বড্ড বেশি খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর উঠবে। যাই ঘুমাই। পরদিন সকালে বজ্রমালার সমস্ত শরীরে ডাকু বসন্ত বাসা বেঁধে ফেলেছিল, যা দেখে পদ্মবতী বলে, মা, ও মা, তোমার শরীরে এসব কি হয়েছে? ডাক্তার কাকুকে ডাকবো মা? বলো না মা, ও মা। ডাক্তার ডেকে কোনো লাভ নেই রে, আমার শরীরে বাসা বেঁধেছে এক মরণ ব্যাধি, এর নাম ডাকু বসন্ত। আমি যে আর বাঁচবো না। ও মা, এসব তুমি কি বলছো? আমি থাকতে তোমার কিচ্ছু হতে দিব না, সে যাই হোক না কেন আমি তোমায় সুস্থ করব। এরপর ছোট্ট পদ্মাবতী নানান মন্দিরে গিয়ে আর তার মায়ের সেবা যত্ন করে তার মাকে সুস্থ করার চেষ্টা করতে থাকে। দেখতে দেখতে 7.5 বছর পেরিয়ে গেল, এখনো তো মেয়েটার কোনো খোঁজ পেলাম না। আদৌ আমার মেয়েটা বেঁচে আছে নাকি নাকি না,
না, নিজের সন্তানের এমন অবস্থায় আমি আর বেঁচে থাকতে পারবো না। ঠিক তখনই নাগমাতা এসে হাজির হয়। নাগমাতা, আপনি হঠাৎ এখানে? কিছু অসৎ মানুষের কারণে তোর মতো এমন ভালো একজন মানুষ নিজের জীবন শেষ করে দিতে চাইছে। আমি বসে থাকি কি করে, তাই চলে এলাম তোকে বাঁচাতে, বুঝেছিস? নাগমাতা, কিন্তু আমি বাঁচি কি করে? আমার সন্তানকে যে আমি হারিয়ে ফেলেছি, ও কোথায় আছে আপনি বলতে পারবেন? তখন নাগমাতা ঝিনুকমালার কাছে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। এই সব কিছু ঘটনা শুনে ঝিনুকমালা বজ্রমালার দিকে রাগে ফেটে যায়। সঙ্গে সঙ্গে ঝিনুকমালা তার স্বামী এবং মহারাজ বীরবলের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। এরপর তারা সবাই মিলে রাজকন্যাকে খুঁজতে বেরিয়ে যায়। এত বছর পর গিয়ে আমার সত্যি মনে হচ্ছে আমি যে বড় অমানুষ। যেই মানুষটা আমায় বাঁচিয়েছিল নিজের স্বার্থ হাসিল করার জন্য, সেই বুড়িমার প্রাণটাও আমি নিয়ে নিয়েছি। নিজের আপন বোন ঝিনুকমালার একমাত্র মেয়েকে আমি কেড়ে নিয়েছি, ওকে দাসীর মতো কাজ করিয়েছি এতদিন। আজ সেই মেয়েটাই আমার সুস্থতার জন্য মন্দিরে মন্দিরে প্রার্থনা করছে। না, আমি এই অন্যায় আর হতে দিব না। এই অন্যায়ের অবসান যে আমায় ঘটাতেই হবে। বজ্রমালার এই সমস্ত কথা আড়াল থেকে পদ্মাবতী শুনে এবং সে আকাশ থেকে পড়ে। তার মানে এই মহিলা আমার আসল মা নয়, আমার আসল মা ঝিনুকমালা, আর তার সাথে সাথে এই মহিলা একজন খুনি। না! সঙ্গে সঙ্গে পদ্মাবতী তার আসল মাকে খুঁজতে বেরিয়ে যায়। চলতে চলতে তার হঠাৎ ঝিনুকমালার সাথে দেখা হয়ে যায়। ও মেয়ে, তুমি তুমি কে? এমন হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? বলো। দয়া করে তোমরা আমায় রক্ষা করো। এতদিন যে এক খুনি মানুষের সাথে আমি বসবাস করেছি, সে নাকি একজন বৃদ্ধা দাদুকে খুন করেছে। আমার মায়ের থেকে আমাকে আলাদা করে রেখেছে। আমি পালিয়ে এসেছি। আমার মাকে খুঁজে দাও না তোমরা। তো তোমার মায়ের নাম কি মেয়ে? বলো বলো না। আমার মায়ের নাম ঝিনুকমালা। আমি আমার মাকে খুঁজতেই যাচ্ছি। তোমরা কি আমার মাকে দেখেছো কোথাও? ওরে মারে, আমি তোর সেই হতভাগী মা ঝিনুকমালা। আমি রে মা, আয় মা, আমার কাছে আয় রে মা। তার মানে বুঝতে আর বাকি রইল না, এই বজ্রমালায় আমার সেই ঠাকুমাটাকে হত্যা করেছে। না জানি আমার ঠাকুমার কত অসহায় লাগছিল সেই সময়। মারে, এতদিন পর তোকে পেলাম, কিন্তু ঠাকুমার কষ্ট যে ভুলতে পারছি না। অবশেষে এত কষ্টের পর আমার নানু ভাইয়ের চাঁদ মুখটা আমি দেখতে পেলাম। ইচ্ছা করছে তোকে কোলে নিয়ে আদর করি, কিন্তু এর আগে ওই অপরাধীকে শাস্তি দিতে হবে। মারে, অবশেষে দীর্ঘ 7 বছর পর তোকে আমি ছুঁয়ে দেখতে পারলাম। না জানি ওই বজ্রমালা তোকে কত কষ্ট দিয়েছে। অবশেষে রাজা বীরবল বজ্রমালাকে কারাগারে নিক্ষেপ করে। বোন রে, দেখতেই তো পাচ্ছিস আমার শরীরের অবস্থা এমনিতেই ভালো না। আমায় দয়া করে কারাগার থেকে বের কর। বিশ্বাস কর বোন, আমি এমনি তো পদ্মাবতীকে তোর কাছে ফিরিয়ে দিয়ে দিতাম কিছুদিনের মধ্যেই। আমায় বের কর বোন, আমার অবস্থা ভালো না। আমার সন্তানকে আমার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তোকে ক্ষমা করতে পারলেও ঠাকুমার সাথে তুই যেটা করেছিস সেটার জন্য তোর কোনো ক্ষমা হয় না। তোর জন্য এই জেলেই জায়গা, এখানেই পচে গেলে মর, তুই মর। এরপর থেকে ঝিনুকমালা তার সমস্ত পরিবার নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে। আর অন্যদিকে হিংসুটে বজ্রমালা ডাকু বসন্তে পচে গলে জেলখানাতেই মৃত্যুবরণ করে।